কালীঘাট মন্দির এই নামটা শুনলেই মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে। বহু মানুষ প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন। মাকে একবার দর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষের ঢল নামে। শোনা যায় কোনো ভক্ত যদি কালীঘাটের কালী মায়ের কাছে মন থেকে প্রার্থনা করে, মা কিন্তু তাকে খালি হাতে ফেরায় না। কালীঘাট মন্দির 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এবং 5টি শক্তিপীঠের মধ্যেও অন্যতম। কালীঘাট মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে একাধিক ইতিহাস, অনেক না জানা কাহিনী। আজ আমরা তুলে ধরবো কালীঘাট মন্দিরের অজানা ইতিহাস এবং বিভিন্ন অজানা কাহিনী। আমরা কথা বলে নেব ইতিহাসবিদ এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ সম্পাদক দেবশ্রী রায়চৌধুরীর সঙ্গে। কালীঘাট, কালীমা, কালীক্ষেত্র এই সবগুলো তো আমাদের একটা মনের অংশ এবং আমাদের একটা আধ্যাত্মিকতার একটা বিশেষ দিক। কিন্তু এর যে ইতিহাস, এর যে ঐতিহ্য, সেটা সম্পর্কে কিন্তু যেটা তুমি বললে যে সাধারণ মানুষ অনেক কিছুই জানেন না বা তাদের একটু অন্যরকম ভাবে বোঝানো হয়েছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে জায়গায় আমরা কালীঘাট মন্দিরকে দেখি বা যে জায়গায় আমরা যাই, সেই জায়গায় কিন্তু আজ থেকে 500 বছর আগে কালীঘাট মন্দিরের অস্তিত্ব ছিল না। কোথায় দিল তাহলে সেই মন্দির বা পর্ণ কুটিরে, যেখানেতে আসামের নীলগিরি পর্বত থেকে আত্মারাম ঠাকুর এবং ব্রহ্মানন্দগিরি সেই পাথরখণ্ডটি নিয়ে এসে প্রতিষ্ঠা করেন, সেটি ছিল কিন্তু আশুতোষ কলেজের পেছন দিকে কোনো একটা জায়গায়। আচ্ছা। তো ওখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে বলা যেতে পারে। তবে কালীকুণ্ডটা যেখানে ছিল সেটা আজও সেই জায়গাতেই রয়েছে। সেটা তাহলে দেখা যাচ্ছে যে এই বর্তমান মন্দিরের এবং প্রাচীন যে পর্ণকুটিরের মন্দিরের তার অবস্থানে কিন্তু দুটো পার্থক্য রয়েছে। এবার কি ঘটলো, সেই সময় এখানেতে হয়তো কিছু সময় বন জঙ্গল একটা ছিল, বিভিন্ন তন্ত্র সাধকরা সারা ভারতবর্ষ থেকে সেখানে এসেছেন এবং উল্লেখ্য 1510 সালে এখানেতে 3রা জানুয়ারি গুরু নানক কিন্তু এসেছেন এইখানেতে তীর্থ করতে এবং এখান থেকে উনি কামাখ্যা গিয়েছিলেন। কালীঘাট মন্দির তখন যে পূর্ণ মন্দির ছিল সেখানে দর্শন করেছিলেন এবং সেখানেতে কলকাতায় উনি প্রায় 7 দিন ছিলেন এবং যে জায়গায় ছিলেন সেটা পরবর্তী সময় গুরু তেগ বাহাদুর সেই জায়গাটাতে ওনার স্মৃতিতে তৈরি করে দেন বর্তমান বড়বাজারে বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা। এই স্থানেই গুরু নানক ছিলেন, 7 দিন প্রায় ছিলেন এখানে। যাই হোক, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে এই কালীক্ষেত্র বা কালীতীর্থ বা কালীঘাটের একদম ডিরেক্ট সম্পর্ক শুরু হচ্ছে 1569 সাল থেকে, যখন আমাদের পরিবারের 21তম পুরুষ জিয়া গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী পদ্মাবতী দেবী মা কালীর সাধনার জন্য এবং পুত্র লাভ বা সন্তান লাভের জন্য তারা হালি শহর থেকে এই কালীক্ষেত্রে আসছে, আত্মারাম ঠাকুরের কাছে শিষ্যত্ব গ্রহণ করছেন এবং মা কালীর সাধনা শুরু করছেন। এরপর ওই কালীকুণ্ডে একদিন ব্রাহ্ম মুহূর্তে, সম্ভবত জানুয়ারি মাসের 10 বা 12ই জানুয়ারি, পদ্মাবতী দেবী স্নান করতে গেলেন এবং সেই সময় মা কালী তাকে দর্শন দিলেন এবং মা কালী তাকে বলেন যে তুই যে জায়গায় স্নান করছিস সেখানেই নিমজ্জিত আছে আমার দেহাংশ। অর্থাৎ এই 1570 সালের এই জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন স্ক্রিপচার্সেতে এইটাকে শক্তিপীঠ, 51 পীঠ এইসব বলা গেল, কোনো কিছু কিন্তু আবিষ্কার হয়নি। এই আবিষ্কারের জায়গাটা তৈরি হলো। মা কালী বললেন যে জায়গায় স্নান করছিস সেখানে নিমজ্জিত আছে আমার দেহাংশ এবং আমি প্রসন্ন হয়েছি, তোর গর্ভে আমার সন্তান আসছে। এই ঘটনাটা হতে উনি তো একদম মেয়ে হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আত্মারাম ঠাকুর এবং ওনার স্বামীকে জিয়াকে বললেন। আত্মারাম ঠাকুর তৎক্ষণাৎ জলেতে ঝাঁপ দিলেন এবং সত্যি সত্যি একটা প্রস্তর খণ্ড পাথর উনি তুলে নিয়ে এলেন, যেটাকে বিশ্বাস করা হয় বা স্ক্রিপচার্স অনুযায়ী পুরনো বিভিন্ন ঐতিহাসিক যে লিটারেচার রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি এটা হচ্ছে মা কালীর ডান পায়ের 3টে আঙুল। তো সেটাকে বিশ্বাস করা হয়, প্রস্তরখণ্ড উল্কাপাতের একটা অংশ অবশ্যই। তো ওই বছর অর্থাৎ 1570 সালে স্নান যাত্রার দিন ওই পাথরটিকে একটি পট্ট বস্ত্রে মুড়ে ওই যে
বড় যে শিলাখণ্ড নিয়ে এসেছিল তার সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়। এবং ওই যে যে পট্টবস্ত্রটা, সেই পট্টবস্ত্রটা কিন্তু আমাদের সাবর্ণ সংগ্রহশালায় আমাদের সংরক্ষিত রয়েছে। সেই 1570 সালের প্রথম সুতিখণ্ডের যে কাপড়, সেটা আমাদের কাছে রয়েছে এবং ওটা আমরা আহ, বেশ কয়েকবার আমরা সাধারণ মানুষকে আমরা এক্সিবিট করে কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবে আমরা দেখিয়েছি, আবার ভবিষ্যতে হয়তো দেখাবো। ওই বছরই ওই যে শিলাখণ্ডটা, ওইটা থেকে তৈরি হলো বর্তমানের যে কালী মায়ের যে মূর্তি আমরা দেখি সেই মূর্তি। কিন্তু সেই মূর্তি কি দেখে তৈরি হলো? ওই জিয়া গঙ্গোপাধ্যায়ের থলির মধ্যে থাকতো পঞ্চানন গঙ্গোপাধ্যায়ের মা ভুবনেশ্বরীর মূর্তি, যে মূর্তি আমাদের নিমতা বাড়িতে আমাদের পূজিত হয়, আমাদের কুলদেবী বা কুলমাতা। সেই মূর্তি দেখে আত্মারাম ঠাকুর একদম অবাক হয়ে গেলেন, এই মূর্তি তো আমি স্বপ্নে দেখেছিলাম। সেই মূর্তিটাকে এবার ব্রহ্মানন্দ গিরিকে বলেন, চলো আমরা এই শিলাখণ্ডে এই মায়ের রূপটাই আমরা এখানে দিই। আজকে যে কালী ঠাকুরের রূপ আমরা দেখছি সেটা ওই ভুবনেশ্বরীর রূপ, এবং ভুবনেশ্বরীর যে পাওয়ার, সেই পাওয়ারটাই ট্রান্সফার হয়েছে কিন্তু আমাদের এই কালী মায়ের মধ্যে। এবং 1570 সালে সেই বছরই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন 23শে অক্টোবর শুক্রবার পদ্মাবতী দেবী জন্ম দিচ্ছেন এক পুত্র সন্তানের, অর্থাৎ মা কালীর বর পুত্র, যার নাম হবে লক্ষ্মীকান্ত, যার নামে লক্ষ্মীকান্তপুর, এবং যিনি ভবিষ্যতেতে হবেন কলকাতার প্রথম জায়গিরদার 1608 সালে। এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে জায়গিরদারি বা রায়চৌধুরী, এই সমস্ত কিছু ওনার হাত ধরে। এবং এটাই আমি বলতে চাই যে এই লক্ষ্মীকান্ত বা তার স্ত্রী ভগবতী দেবী, এনারাই কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া বা পরবর্তী সময় নিত্যানন্দ মহাপ্রভু বা জাহ্নবী, তাদের যে সমাজ সংস্কার বা তাদের যে ভক্তি মুভমেন্ট, সেই তাদের পর বাংলাতে আমরা কিন্তু দ্বিতীয় যদি কোনো আমরা একটি পুরুষ এবং একটি নারী চরিত্র পাই, তারা হচ্ছেন এই লক্ষ্মীকান্ত এবং ভগবতী দেবী। এবং তাদেরই যে কর্মকাণ্ড, তাদেরই আমরা হচ্ছি বংশধর, এবং সেই কর্মকাণ্ড, সেই আদর্শ আজও আমরা চেষ্টা করছি আমাদের পরিবারেতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং মা কালী এই কালীঘাট মন্দিরেতে, যেখানে লক্ষ্মীকান্তের জন্ম, যেখানেতে বসন্ত রায় লক্ষ্মীকান্তকে প্রথম দেখছেন এবং যশোর স্টেটের মহামন্ত্রী রূপে নিয়ে যাচ্ছেন, আবার প্রতাপের হত্যার পর প্রতাপ যখন বসন্ত রায়কে হত্যা করলেন, প্রতাপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কালীঘাট মন্দিরে ফিরে আসছেন, মানসিংহ এসে প্রতাপকে বন্দি করছেন এবং লক্ষ্মীকান্তকে হালিশহর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত এই 24 পরগনার 8টা পরগনার যে নিষ্কর গুরুদক্ষিণ হিসেবে জায়গির দিচ্ছেন। এই ঘটনাটাও ঘটছে এই কালীঘাট প্রাঙ্গণে। আপনাদের শোনালাম আজ কালীঘাট মন্দিরের অজানা ইতিহাসের কথা। এরকম অজানা জিনিস জানতে চোখ রাখুন হাই নিউজের পর্দায়। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।